কেন একজন হিন্দু ব্যক্তি যিনি কিনা এখন 2026 সালে এসে বিশাল বিশাল শিব মূর্তি, কৃষ্ণ মূর্তি নির্মাণ করে মন্দির চালু করেছেন এবং একটা বিরাট রাম মূর্তি গড়ে তুলছেন, তিনি কেন 2022 সালে তৌহিদ ইসলাম নামে র্যাবের দ্বারা পরিচিত হয়েছিলেন, এ বিষয়ে তার কাছে এখন আর কোনো ব্যাখ্যা নাই। আর কেনই বা তিনি যদি তৌহিদ ইসলাম হয়েই গিয়ে থাকেন 2022 সালে, কেন এখন আবার তিনি হরিদাস চন্দ্র তরণী দাস সেজে 17 কোটি টাকা ব্যয়ে এমন একটা মন্দির নির্মাণ করছেন? আপনারা সকলেই খেয়াল করেছেন কিনা জানি না, বাংলাদেশের উত্তরাঞ্চলে মানে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় এশিয়ার সর্ববৃহৎ রাম মূর্তি নির্মাণের কাজ শুরু হয়েছিল। যেই চিকেন নেক নিয়ে হাসনাত আবদুল্লাহ, মাহফুজ আলমরা 2024-এর 5ই আগস্টের পর থেকে ভারতকে হুমকি দিয়ে যাচ্ছে যে ওই চিকেন নেক দিয়ে ছিন্ন করে ফেলবে এবং ভারতের 7টি রাজ্যকে বাংলাদেশে নিয়ে আসবে, এবং যে কারণে ভারতের আবার বাংলাদেশের লালমনিরহাটে এয়ারবেস করছে চীন, সেটা নিয়ে উদ্বেগ আছে ঠাকুরগাঁয়ে, দিনাজপুরে বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের বিমান বাহিনী শক্তি বৃদ্ধি করছে, এসব খবরেও। তাহলে ওরকম একটা জায়গায় হঠাৎ করে বাংলাদেশে বিশাল এক রাম মূর্তি, 81 ফুট উঁচু এক রাম মূর্তি একজন ব্যক্তির নিজস্ব উদ্যোগে যে নির্মাণ কাজ শুরু হলো এমন একটা সময়ে, যে সময়টা হচ্ছে সেই সময় যখন 2024-এর 5ই আগস্টের পর থেকেই বাংলাদেশ জুড়ে সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে একটা ব্যাপক নিরাপত্তাহীনতার বোধ কাজ করছে, এমনকি মানে মাজারগুলো পর্যন্ত মুসলিম জনগোষ্ঠীও রাখতে পারছে না, মানে এমন একটা কট্টর ধর্মপন্থা সারা বাংলাদেশে শুরু হয়েছে। এই অবস্থায় একজন হিন্দু ব্যক্তি হরিদাস চন্দ্র তরণী দাস নামক এক ব্যক্তির নিজস্ব উদ্যোগে নাকি 81 ফুট রাম মূর্তি নির্মাণ হচ্ছে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায়। ওই কমপ্লেক্সটিতে শুধুমাত্র পলাশবাড়ী উপজেলার শ্রী রাধা গোবিন্দ এবং কালী মন্দির কমিটি মন্দির প্রাঙ্গণে শুধু 81 ফুট দীর্ঘ রাম মূর্তি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে তাই নয়, এরই মধ্যে এখানে অনেক উঁচু উঁচু শিব এবং কৃষ্ণের মূর্তি তৈরি করা হয়েছে। এখন ইমাম উলামা পরিষদ গাইবান্ধা জেলা শাখা ও জেলার সর্বস্তরের সচেতন নাগরিক সমাজ একটা সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে 8 দফা দাবি সম্বলিত স্মারকলিপি পৌঁছে দেন, এবং তখন ইমাম উলামা পরিষদ গাইবান্ধা জেলা সেক্রেটারি মুফতি মানসুর রহমান খান লিখিত বক্তব্যে বলেন, আমরা জেলার আলেম উলামা, ইমাম, খতিব, শিক্ষক, ছাত্র জনতা, সর্বস্তরের সচেতন নাগরিকবৃন্দ গভীর উদ্বেগ উৎকণ্ঠার সাথে লক্ষ্য করছি পলাশবাড়ির হোসেনপুর ইউনিয়নে একটা বৃহৎ রাম মূর্তি নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। এরকম একটা গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর অঞ্চলে এত বৃহৎ পরিসরে মন্দিরের বাহিরে রিসর্ট স্পট বানিয়ে সেখানে প্রকাশ্যে মূর্তি নির্মাণকে কেন্দ্র করে ভবিষ্যতে সাম্প্রদায়িক উত্তেজনা, সামাজিক অস্থিরতা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। এ কারণে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা জরুরি। এসব 8 দফা দাবি এবং সচেতন নাগরিক সমাজ এবং ইমাম ওলামা পরিষদ গাইবান্ধা জেলা শাখার প্রতিবাদের মুখে মন্দির কমিটির নেতারা জানান যে তারা রাম মূর্তি নির্মাণ কাজ স্থগিত করেছেন। এরপরেও আসলে ওই অঞ্চলে এই নিয়ে উত্তেজনা বা অসন্তোষ কমে নাই, কারণ রাম মূর্তির নির্মাণ কাজ স্থগিত করেছেন বটে, কিন্তু এই মূর্তির বেশিরভাগটাই এর আগে নির্মাণ হয়ে গেছে, মানে কাঠামোটা তৈরি হয়ে গেছে, এই বিশাল মূর্তিটা দেখা যাচ্ছে। অন্যদিকে যে বিরাট শিব এবং কৃষ্ণ মূর্তি আছে সেখানে, সেগুলো নিয়েও এখন ইমাম উলামা পরিষদ সহ বিভিন্ন পরিষদের একটা উদ্বেগ দেখা দিয়েছে। এমনকি এই নির্মাণাধীন রাম মূর্তিটাকে তারা অপসারণ করতে হবে এ দাবিও তুলেছে। মাস 6 আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দক্ষিণ গোয়ায় ভারতের সর্ববৃহৎ রাম মূর্তিটি উদ্বোধন করেছিলেন, এবং তখনও বলা হচ্ছিল এটা দক্ষিণ এশিয়া না এশিয়ার সর্ববৃহৎ মূর্তি, সেটা 77 ফুট উঁচু। আর রংপুরে যেটা নির্মাণ করতে যাওয়া হচ্ছে সেটির উচ্চতা 81 ফুট। কোথা থেকে আসছে এত টাকা, সেই প্রসঙ্গটি নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক শুরু হলো যখন এই খবর বেরিয়ে আসলো যে এই যে প্রকল্পটি পরিচালনা করছেন যিনি হরিদাস চন্দ্র দাস, তিনি কে, তার কোথা থেকে এইসব টাকা আসছে। এমনকি আমার দেশ পত্রিকা তাদের একটি প্রতিবেদনে এই সম্পর্কে তারা লিখছে যে প্রশ্ন জাগে যে গাইবান্ধার অনগ্রসর এ জনপদে একের পর এক যে বিশাল মূর্তি নির্মাণ করা হয়েছে, 28 ফুটের শিব, 53 ফুটের কৃষ্ণের পর এবার রাম মূর্তি নির্মাণের কর্মযজ্ঞ শুরু হয়েছে, যেখানে হিন্দু ধর্মাবলম্বীরা সংখ্যালঘু, সেখানে এমন স্থাপনা নির্মাণের নেপথ্য কারণ, উদ্দেশ্য, প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে। এলাকাবাসীর মতে আমার দেশ লিখছে এর পেছনে থাকতে পারে
দেশি বিদেশি বিশেষ কোনো গোষ্ঠীর সুদূর প্রসারী নীল নকশা, মন্দির প্রাঙ্গণে বিদেশি কূটনীতিকদের যাতায়াত এবং প্রশাসনকে অন্ধকারে রেখে এমন কর্মযজ্ঞ চালানোয় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার আশঙ্কা করছেন অনেকে। 17 কোটি টাকা ব্যয়ের এই বিশাল কর্মযজ্ঞের আড়ালে কি নিছক ধর্মীয় আবেগই আছে? এই প্রশ্ন তুলেছে আমার দেশ সন্দেহ করছে বিশেষভাবে এই কারণে যে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতে পলাশবাড়িতে হরিদাসের এই মহাপরিকল্পনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সেখানে ইতোমধ্যে 28 ফুট উঁচু শিবমূর্তি এবং 53 ফুট উঁচু কৃষ্ণমূর্তি স্থাপন করা হয়েছে, যার একটার উদ্বোধন করেছিলেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। এখানে মোট 144টি মূর্তি নির্মাণের একটা বিশাল প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে। হরিদাসের এই কর্মযজ্ঞ এবং অর্থায়নের উৎস নিয়ে যখন প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে নানা রকম তদন্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং তখন বেরিয়ে আসছে যে এই হরিদাস চন্দ্র তরণী দাস এই ব্যক্তি তৌহিদ ইসলাম নামে 2022 সালে র্যাবের হাতে ধরা পড়েছিলেন প্রতারণার মামলায়। এই খবরটি এখন ভারতের অনলাইন সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ দিচ্ছে যে গাইবান্ধার রামমূর্তি নির্মাতা হরিদাস 2022 সালে ছিলেন তৌহিদ ইসলাম, এটা র্যাবের দাবি। এখন নর্থ ইস্ট নিউজের খবরে বলা হচ্ছে 2022 সালের 8ই নভেম্বর বাংলাদেশ সংবাদ সংস্থার এক প্রতিবেদনে বলা হয়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই ও র্যাব যৌথ অভিযানে এমন একটি চক্রের 2 সদস্যকে গ্রেফতার করেছে যারা জমি হস্তান্তর ও টেন্ডার জালিয়াতির মাধ্যমে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যদের প্রোটোকল কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করতেন এবং কোটি কোটি টাকা প্রতারণা করেছেন। ওই গ্রেফতার হওয়া 2022 সালের নভেম্বরে গ্রেফতার হওয়া দুজনের একজন হরিদাস চন্দ্র তরণী দাস ওরফে তৌহিদ ইসলাম, আরেকজন ইমরান মেহেদি হাসান। এখন নর্থ ইস্ট নিউজ যখন জিজ্ঞেস করেছে হরিদাস চন্দ্র তরণী দাসকে এই যে গাইবান্ধার মূর্তি নির্মাণ সম্পর্কে, তখন হরিদাস স্বীকার করেছেন যে 2022 সালে তাকে র্যাব গ্রেফতার করেছিল এবং ময়মনসিংহের ফুলবাড়িয়ায় প্রায় 7.5 কাঠা জমি কেনাবেচা সংক্রান্ত একটা বিরোধের কারণে ওই গ্রেফতার হয়েছিল। কিন্তু ব্যবসায়িক অংশীদার রফিকুল ইসলামের পরামর্শে ওই লেনদেনের সময় তিনি তৌহিদ ইসলাম নাম ব্যবহার করেছিলেন। এই যুক্তি ছাড়া কোনো গ্রহণযোগ্য যুক্তি তিনি নর্থ ইস্ট নিউজকে তুলে ধরতে পারেন নাই যে ঠিক কেন তখন তার নাম হরিদাস চন্দ্র তরণী দাস ওরফে তৌহিদ ইসলাম বলা হয়েছিল। কেন একজন হিন্দু ব্যক্তি যিনি কিনা এখন 2026 সালে এসে বিশাল বিশাল শিব মূর্তি কৃষ্ণ মূর্তি নির্মাণ করে মন্দির চালু করেছেন এবং একটা বিরাট রাম মূর্তি গড়ে তুলছেন, তিনি কেন 2022 সালে তৌহিদ ইসলাম নামে র্যাবের দ্বারা পরিচিত হয়েছিলেন এ বিষয়ে তার কাছে এখন আর কোনো ব্যাখ্যা নাই। আর কেনই বা তিনি যদি তৌহিদ ইসলাম হয়েই গিয়ে থাকেন 2022 সালে, কেন এখন আবার তিনি হরিদাস চন্দ্র তরণী দাস সেজে 17 কোটি টাকা ব্যয়ে এমন একটা মন্দির নির্মাণ করছেন এবং এত বড় বড় মূর্তি নির্মাণ করছেন, তারও কোনো স্পষ্ট উত্তর নর্থ ইস্ট নিউজ হরিদাস চন্দ্র তরণী দাসের সঙ্গে কথা বলেও পায় নাই। বাংলা ট্রিবিউনে 2022 সালের 8ই নভেম্বর রিপোর্টার আব্দুল হামিদ লিখছেন, প্রধানমন্ত্রীর স্বজনদের প্রোটোকল অফিসার পরিচয় দিয়ে কোটি কোটি টাকা প্রতারণা। রাজধানীর উত্তরায় পুরনো এসি কেনাবেচার কাজ করতেন শ্রী হরিদাস চন্দ্র তরণী দাস ওরফে তাওহিদ। এবং সেই সংবাদটার মধ্যে বাংলা ট্রিবিউন লিখছে যে র্যাবের কমান্ডার খন্দকার আল মাইন বলেন, হরিদাস চন্দ্র তরণী দাস 2014 সালে প্রধানমন্ত্রীর সঙ্গে তার একটা ছবি এডিট করে ওয়ালপেপারে সংযুক্ত করে রেখে সেটা দিয়েই প্রভাবশালী ব্যক্তিদের নাম ভাঙিয়ে নানা রকম ভাবে ফন্দি ফিকির করে অর্থ উপার্জন করতে থাকেন। 2019 সালে তিনি ধর্মান্তরিত হন এই হরিদাস চন্দ্র তরণী দাস, র্যাব বলছে 2022 সালে। পরে শ্বশুর বাড়ির পরিচয় ব্যবহার করে ময়মনসিংহ এলাকায় তিনি তার প্রতারণার ভিত মজবুত করে প্যারিস সুইমিং পুল এন্টারটেইনমেন্ট রিসর্ট সহ ময়মনসিংহের ফুলবাড়িয়া এলাকায় নামে বেনামে অনেক জমি কিনতে সক্ষম হন। মানে তখন এই প্রতারক হিসেবে গ্রেফতার হওয়া হরিদাস চন্দ্র তরণী দাস 2019 থেকে তৌহিদ ইসলাম হয়েছেন ধর্মান্তরিত হয়ে এবং শ্বশুর বাড়ির জায়গা ময়মনসিংহে প্রতারণা করেছেন, সে সূত্রে র্যাব তাকে গ্রেফতার করেছিল। আর এখন তিনি গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় বিরাট মন্দির নির্মাণ করছেন। নর্থ ইস্ট নিউজকে হরিদাস বলেছেন যে 2014 থেকে 2019 সালের মধ্যে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে সবজি সরবরাহের ব্যবসা করেই নাকি তিনি প্রায় 4 থেকে 5 কোটি টাকা আয় করেছিলেন। সে সময় তার আরো দুজন অংশীদার ছিলেন, ফুলবাড়িয়ার একজন এবং খুলনার একজন। তো সেই 4-5 কোটি টাকা ব্যয়ে তিনি এখন 17 কোটি টাকার মন্দির কমপ্লেক্স কোন অর্থ থেকে নির্মাণ করছেন সে বিষয়ে নর্থ ইস্ট নিউজ তাকে জিজ্ঞেস করে বা তাকে সাক্ষাৎকার নিয়ে কিছু জানতে পারেননি।
তবে হরিদাস দাবি করেছেন মন্দির নির্মাণের অর্থ ভক্তদের অনুদান থেকে আসে। তার পরিকল্পনা রয়েছে মোট 144টি হিন্দু দেবদেবীর মূর্তি নির্মাণে। তবে ইতিমধ্যেই মন্দির কমপ্লেক্সে 22 থেকে 25 কোটি টাকা ব্যয় হয়ে গেছে বলে বিভিন্ন অপ্রমাণিত সূত্রে খবর আসছে বলে নর্থ ইস্ট নিউজ লিখছে। এই বিপুল অর্থ কোথা থেকে আসছে তা নিয়েও প্রশ্ন উঠেছে। কিভাবে গাইবান্ধার পলাশবাড়িতে এই নাম না জানা এক ব্যক্তি হরিদাস চন্দ্র তরণী দাস যা বেরিয়ে আসছে, যাতে বোঝা যাচ্ছে তিনি এক রহস্যময় চরিত্র, প্রতারণার অভিযোগে আগে গ্রেফতারও হয়েছিলেন, এমন এক ব্যক্তি কেন ওই জায়গাটি বেছে নিয়ে, কোন শক্তির বলে? অর্থ তো নিশ্চয়ই, কিন্তু অর্থের পাশাপাশি এই জায়গায় এমন একটি স্থাপনা তিনি গড়ে তুলবেন, এর পেছনে কারা শক্তি যোগাচ্ছে, কারা সাহস যোগাচ্ছে, কারা উৎসাহ দিচ্ছে, এই প্রতিটি প্রশ্নের উত্তর জানাই সম্ভবত অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিস্থিতিটা এই নিয়ে উত্তেজনাপূর্ণ হয়ে উঠলে, মানে বাংলাদেশের গাইবান্ধার পলাশবাড়িতে এত বড় করে মূর্তি নির্মাণ হচ্ছে, এই নিয়ে পরিস্থিতিটা অত্যন্ত জটিল হয়ে উঠলে কারা বিপদে পড়বেন এবং কাদের সুবিধা হবে, সেসব হিসাব নিকাশ করেও এই ঘটনাটির বিশ্লেষণ এবং নানা প্রশ্নের উত্তর পাওয়া জরুরি। বিশেষভাবে গাইবান্ধার পলাশবাড়ি উত্তরাঞ্চলটি ভারত বাংলাদেশ সম্পর্ক যখন এতটা নাজুক অবস্থায় গেছে, তখন নিরাপত্তার কারণেও দুদেশের জন্যই এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে সেটাও এই মূর্তি নির্মাণের জায়গাটিকে আরো বিশেষভাবে গুরুত্বপূর্ণ করে তোলে।